হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের 16 ডে সিরিজে। আমরা এখানে ভগবদ গীতার একটি শ্লোকের উপর আলোচনা করব। তো আজকে আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করছি। সঞ্জয় উবাচ দিষ্টাতু পাণ্ডবানিকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনম অব্রবীত। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। গত পর্বে আমরা দেখেছি ধৃতরাষ্ট্র তিনি সঞ্জয়ের কাছে প্রশ্ন করছেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত উৎসব, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যারা সমবেত হয়েছে, মামকা আমার পুত্র এবং পাণ্ডবাশ্চ পাণ্ডব পুত্র, তারপর তারা কি করলো। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন এই বিষয়টি, যে ধৃতরাষ্ট্র কেন এই প্রশ্নগুলি করছেন। শিল প্রভুপাদ তাৎপর্যে এখানে বলছেন যে ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। তো কেউ যদি জন্মান্ধ হন, এটা কিন্তু তার কোনো দোষের বিষয় না। কিন্তু দোষের বিষয় কোনটি? যে তিনি জন্মান্ধ ছিলেন, সেই সাথে তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন বা অন্ধ ছিলেন। তো এটি হচ্ছে সব থেকে বড় ভয়ের বিষয়, পারমার্থিক ভাবে অন্ধ হওয়া। এবং একই সাথে তিনি জানতেন কি, তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তারই মতো অন্ধ। তার মানে শুধু যে ধৃতরাষ্ট্র দুইভাবে অন্ধ ছিল, এক হচ্ছে জন্মান্ধ, এবং ধর্মগতভাবেও তিনি অন্ধ ছিলেন, পারমার্থিকভাবে অন্ধ ছিলেন। আর তার পুত্রেরা, অর্থাৎ ধৃতরাষ্ট্রের যে 100 জন পুত্র ছিল, তারা হয়তো জন্মগতভাবে বা দেহগতভাবে অন্ধ না থাকলেও ধর্মের ব্যাপারে কি অন্ধ ছিলেন। তাই একটি কথা আছে যে দুর্যোধন আদি যে 100 ভাই এবং তার পিতা ধৃতরাষ্ট্র উভয়ে ছিলেন একই গোয়ালের গরু। তাই এখানে বলছেন তিনি নিশ্চিত ছিলেন যে, মানে ধৃতরাষ্ট্র, তার পাপিষ্ঠ পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবরা সকলেই ছিলেন জন্ম থেকে ধর্মপরায়ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, যদিও ধৃতরাষ্ট্র, দুর্যোধনেরা তারা ছিল ধর্মের ব্যাপারে অন্ধ, কিন্তু পাণ্ডবেরা আবার কি ছিল, পাণ্ডবরা ছিল আবার ধর্মপরায়ণ। তো এই সমস্ত বিষয়ে জানার পরেও ধৃতরাষ্ট্র কি মনে মনে সন্দিহান ছিলেন। আমরা গত ক্লাসে আলোচনা করছি যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে তিনি সন্দিগ্ধ ছিলেন। কারণ অনেক সময় হয় না যে কোনো ব্যক্তি হয়তো তীর্থ দর্শনে গিয়েছেন, তো তিনি হয়তো তার ধর্মের প্রতি তেমন কোনো আসলে আগ্রহ নেই, কিন্তু তীর্থক্ষেত্রের প্রভাবে, হয়তো কোনো সাধুর প্রভাবে তিনি এসে কি করেন, এই ধর্মীয় জীবন আরম্ভ করেন। তাই তিনি আসলে সংশয়গ্রস্ত হয়েছেন। যদিও আমার পুত্রদের সম্পর্কে আমি কনফিডেন্স আছি, তবু ধর্মক্ষেত্রের প্রভাবে অথবা সেখানে অন্য কোনো কারণে কি আমার পুত্ররা যুদ্ধ না করে তাদের সাথে আপোষ মীমাংসা করেছেন। তাই যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্র এই প্রশ্ন করার প্রকৃত অর্থ সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তো বুদ্ধিমান ব্যক্তি কিন্তু বুঝতে পারেন, তাই তিনি তার সেক্রেটারি সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করছেন, তিনি কিন্তু বুঝতে পারছেন। তাই তিনি নৈশাগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ক্ষেত্রে প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন
পাণ্ডবদের মহৎ সৈন্যসাজ দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দুর্যোধনকে যদিও এখানে রাজা বলা হচ্ছে, তো তিনি তো আসলে আপোষ মীমাংসা করলেনই না, একই সাথে কি করলেন, তিনি আলোচনার জন্য তাদের সেনাপতি দ্রোণাচার্যের নিকট উপস্থিত হলেন। হুম। তার মানে ধৃতরাষ্ট্রের মনে যে সংশয় ছিল, সেই সংশয়কে এখানে সঞ্জয় শুরুতেই বললেন যে, হে মহারাজ, আপনার আসলে চিন্তার কোনো কারণ নেই, কারণ দুর্যোধন তার সেনাপতির কাছে উপস্থিত হয়েছেন। তো এখানে এই শ্লোকে এই দুর্যোধনকে বলা হচ্ছে কি, যে রাজা বলা হচ্ছে, রাজা বচনম অব্রবীত। তো দুর্যোধন কিন্তু সেই সময়ে রাজা ছিলেন না। রাজা ছিলেন কে? রাজা ছিলেন হচ্ছে ধৃতরাষ্ট্র। তাহলে এখানে দুর্যোধনকে রাজা বলা হচ্ছে কেন? কারণ এখানে এই রাজা শব্দের অর্থে সংস্কৃত শব্দ রাজনীতিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ দুর্যোধন রাজনীতি খুব ভালো করে বুঝতেন। এখানে শিল প্রভুপাদ বলছেন যে দুর্যোধন যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। তাকে রাজা বলা হয়েছে, তো যদিও তিনি রাজা নয়, বা হয়তো কর্তব্য ভার ক্ষেত্রে তাকে এখানে রাজার মতন পদমর্যাদা দেওয়া হয়েছে, তবুও মানে স্বার্থ সিদ্ধির জন্য তিনি কার কাছে যেতে প্রস্তুত? সেনাপতির কাছে। তো রাজা থেকে সেনাপতির অবস্থান একটু কম থাকলেও স্বার্থপর মানুষ তার স্বার্থ উদ্ধারের জন্য যে কোনো ব্যক্তির কাছে, যে কারোর কাছে যেতে পারেন। এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হওয়ার সমস্ত গুণাবলী দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। তাই এখানে শিল প্রভুপাদ এখানে বলছেন দুর্যোধন কে ছিলেন? তিনি ছিলেন চতুর রাজনীতিবিদ। তাই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, প্রকৃতপক্ষে আপনি সিংহাসনে বসে আছেন হে ধৃতরাষ্ট্র, কিন্তু আপনি রাজা না। রাজা কে? রাজা হচ্ছে এখানে প্রকৃতপক্ষে দুর্যোধন, কারণ তার মধ্যে এই রাজনীতিটা তিনি ভালো বোঝেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি হচ্ছেন কার্যকর কোনো রাজা না, তাহলে এই যুদ্ধ আপনি সংগঠিত হতে দিতেন না। প্রকৃতপক্ষে কার্যকরী রাজাকে দুর্যোধন। তাই এভাবে যে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে দুর্যোধনের মধ্যে চতুর রাজনৈতিক গুণাবলী বর্তমান ছিল, কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসাজ দর্শন করে দুর্যোধন মনে যে মহাভয়ের সঞ্চয় হয়েছিল, তা তিনি চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি। তো যদিও দুর্যোধনের বা কৌরবদের 11 অক্ষৌহিণী সৈন্য ছিল, সেখানে ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, শল্য আদি মহামহারথী ছিল, তবুও আসলে দুর্যোধন চিন্তা করছেন যে পাণ্ডবেরা 12 বছর এবং 1 বছর অজ্ঞাতবাস, মোট 13 বছর বনে বনে রয়েছে। তারা হয়তো খুব বেশি সৈন্য সংগ্রহ করতে পারবেন না। কিন্তু যদিও পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিণী সেনা ছিল, তো 11 অক্ষৌহিণীর তুলনায় 7 অক্ষৌহিণী কম। কিন্তু দুর্যোধন চিন্তা করছেন যে তাদের কাছে এত সৈন্য আসলো কি করে। ঠিক আছে, তাই এই দুর্যোধনের মনে মহাভয়ের সঞ্চয় হয়েছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ যদি ভীত থাকে বা কারো যদি সমস্যা থাকে, তো সে কি করেন, সে সেটাকে লুকিয়ে রাখতে চেষ্টা করেন। তো সব সময় কি চতুর রাজনীতিবিদ হলে বা চতুরতার মাধ্যমে, কপটতার মাধ্যমে নিজের মনের বিষয়টি লুকিয়ে রাখা যায়? না, লুকিয়ে রাখা যায় না। তো আমরা 2 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গেলেন, এবং দ্রোণাচার্যের নিকটে গিয়ে তিনি কি করলেন সেটা আমরা পরবর্তী শ্লোকগুলোতে 3 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব।
হরে কৃষ্ণ।